সাফল্যের মূলমন্ত্র নেপোলিয়ন হিলের দ্য ল অফ সাকসেস। জীবনে আমরা সবাই সাফল্য চাই, কিন্তু এই সাফল্যের পথটা কি সবসময় মসৃণ, নাকি এর জন্য চাই বিশেষ কিছু গুণ, বিশেষ কিছু অভ্যেস? আজ আমরা এমন এক কালজয়ী বই নিয়ে আলোচনা করব যা আপনাকে সাফল্যের পথে এক নতুন দিশা দেখাবে। বইটি হল নেপোলিয়ন হিলের দ্য ল অফ সাকসেস। এটি কেবল একটি বই নয়, এটি সাফল্যের এক বিজ্ঞানসম্মত বিশ্লেষণ যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের পরিচিত মুখ। আপনাদের সকলকে স্বাগত জানাই ভার্চুয়াল অডিও ফেলের শো বুক লেসেনারের আরেকটি নতুন অডিও বুক সামারিতে। নেপোলিয়ন হিল, যিনি তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এর জন্য পরিচিত, এই দ্য ল অফ সাকসেস বইটি দিয়েই তার সাফল্যের নীতিগুলি প্রথম বিস্তারিতভাবে তুলে ধরেন। 1908 সালে তরুণ সাংবাদিক হিসেবে তিনি শিল্পপতি অ্যান্ড্রু কার্নেগির সাক্ষাৎকার নেন। কার্নেগি তাকে পরামর্শ দেন বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষদের নিবিড়ভাবে অধ্যয়ন করতে এবং দেখতে যে তাদের মধ্যে কি কোনো সাধারণ বৈশিষ্ট্য আছে। এই চ্যালেঞ্জ গ্রহণ করে হেল পরবর্তী 20 বছর ধরে গবেষণা করেন এবং 1928 সালে তার গবেষণালব্ধ ফলাফল দ্য ল অফ সাকসেস শিরোনামে 16টি পুস্তিকার একটি সিরিজে প্রকাশ করেন। এই কাজটি পরে তার 1937 সালের মাইল ফলক থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের সহ তার কর্মজীবনের সমস্ত কিছুর ভিত্তি হয়ে ওঠে। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি যদিও দ্য ল অফ সাকসেসের একটি সংক্ষিপ্ত ও পরিমার্জিত সংস্করণ, কিন্তু হেলের কিছু অমূল্য ধারণা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে স্থান পায়নি। যেমন গোল্ডেন রুল নিয়ে হেলের আলোচনা, যা আপনার চিন্তাভাবনা কিভাবে আপনার অভিজ্ঞতাকে সরাসরি প্রভাবিত করে তার এক সুস্পষ্ট এবং মর্মস্পর্শী বর্ণনা। একইভাবে আত্মনিয়ন্ত্রণ, সঠিক চিন্তা এবং মনোযোগের ওপর তার অধ্যায়গুলি তার তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির পরিচয় বহন করে। দ্য ল অফ সাকসেস হল সাফল্যের নীতিগুলির ওপর হেলের সবচেয়ে উচ্চাভিলাষী এবং বিস্তৃত গবেষণা, যার উপর ভিত্তি করে মহত্ব নির্মিত হয়। এই সংক্ষিপ্ত সংস্করণটি হেলের মূল কাজের সমস্ত মূল বিষয় ও কৌশল বজায় রেখেছে। প্রযুক্তিগতভাবে অনেক পরিবর্তন এলেও মানব প্রকৃতি এবং সাফল্যের উপাদানগুলির ওপর তার অন্তর্দৃষ্টি আজও আশ্চর্যজনকভাবে প্রাসঙ্গিক। আপনি যদি কোনো ব্যক্তিগতভাবে অর্থপূর্ণ লক্ষ্য অর্জন করতে চান, তা ব্যবসা শুরু করা, একজন শিল্পী বা পেশাদার হিসেবে খ্যাতি অর্জন করা, অথবা সমাজের অন্যায় দূর করা, এই বইটি আপনার জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শেখার অভিজ্ঞতা হতে পারে। বারবার এটি পড়ুন, এর শিক্ষাগুলি মুখস্থ করুন এবং সর্বোপরি এটি প্রয়োগ করুন। সাফল্যের মূল সূত্র। সাফল্যের 15টি মূল সূত্র রয়েছে। এগুলো কেবল তত্ত্ব নয়, এগুলি হলো বাস্তব জীবনে প্রয়োগযোগ্য নীতি যা আপনাকে সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। 1. একটি সুনির্দিষ্ট প্রধান লক্ষ্য, আর ডেফিনিট চিফ এইম। আমরা বেশিরভাগ মানুষই জীবনের মধ্যে দিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াই। আমাদের লক্ষ্যগুলো অস্পষ্ট, আমরা জানি না কিসের জন্য আমরা সবচেয়ে উপযুক্ত বা এমনকি একটি নির্দিষ্ট লক্ষ্যের প্রয়োজন আছে কিনা। নেপোলিয়ন হিল বলেন, আপনার কাজ সব সময় আপনার প্রধান চিন্তাভাবনার সাথে সঙ্গতিপূর্ণ হবে। একটি সুনির্দিষ্ট লক্ষ্য যদি আপনার মনে স্থির থাকে এবং তা অর্জনের দৃঢ় সংকল্প থাকে, তবে সেই লক্ষ্য আপনার অবচেতন মনে প্রবেশ করে আপনার সত্তাকে প্রতিটি দিককে প্রভাবিত করবে। আপনার সুনির্দিষ্ট প্রধান লক্ষ্যটি সাবধানে নির্বাচন করুন। একবার নির্বাচন হয়ে গেলে এটি লিখে রাখুন এবং এমন জায়গায় রাখুন যেখানে আপনি সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে এটি দেখতে পাবেন। আপনার লক্ষ্য লিখে রাখা সেটিকে বাস্তবে পরিণত করার প্রথম পদক্ষেপ। আপনি আপনার সুনির্দিষ্ট প্রধান লক্ষ্যকে স্বপরামর্শের মাধ্যমে আপনার অবচেতন মনে গেঁথে দিতে পারেন। সহজ কথায়, এটি এমন এক পরামর্শ যা আপনি নিজেকে ধারাবাহিকভাবে এবং গভীর অনুভূতি দিয়ে দেন। নিশ্চিত হন যে আপনার সুনির্দিষ্ট উদ্দেশ্য গঠনমূলক, এর অর্জন যেন কারোর জন্য কষ্ট বা দুঃখ নিয়ে না আসে, বরং আপনার নিজের এবং আপনার প্রিয়জনের জন্য শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। এরপর স্বপরামর্শের নীতিটি প্রয়োগ করুন। এই ধারণাটিকে আপনার মনে সর্বদা ধরে রাখুন। অবচেতন মন একটি চুম্বকের মতো,
এবং যখন এটি একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য দ্বারা সতেজ ও পরিপূর্ণ হয়, তখন এটি সেই উদ্দেশ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সব কিছুকে আকর্ষণ করার প্রবণতা দেখায়, তাই ধারণা, সংসাদ, পরিস্থিতি বা মানুষই হোক না কেন। এমন কিছু নিশ্চয়ই আছে যা আপনি অন্যের চেয়ে ভালো করতে পারেন, সেটি খুঁজে বের করুন এবং এটিকে আপনার সুনির্দিষ্ট প্রধান লক্ষ্য হিসেবে স্থির করুন। তারপর আপনার সমস্ত শক্তি সেই দিকে পরিচালিত করুন, এই বিশ্বাসের সাথে যে আপনি জিততে চলেছেন। আপনি সম্ভবত তখনই সবচেয়ে বড় সাফল্য অর্জন করবেন যখন আপনি আপনার সবচেয়ে পছন্দের কাজ পাবেন, কারণ আপনি যখন কোনো কিছুতে আপনার পুরো মন প্রাণ ঢেলে দিতে পারেন, তখনই আপনি সফল হন। সাফল্য নিশ্চিত করতে আপনার সুনির্দিষ্ট প্রধান লক্ষ্যটির পেছনে একটি জ্বলন্ত আকাঙ্ক্ষা থাকা জরুরি। কেবল স্বাধীনতার আকাঙ্ক্ষা কোনো মানুষকে কারাগার থেকে মুক্ত দিতে পারত না, যদি না সেই আকাঙ্ক্ষা তাকে স্বাধীনতা পাওয়ার জন্য কিছু করতে যথেষ্ট শক্তিশালী হতো। আপনাকে আপনার আকাঙ্ক্ষাকে আন্তরিক আবেগ দিয়ে অনুভব করতে হবে। সাফল্যের জন্য উদ্দেশ্যের ঐক্য নিশ্চয়ই অপরিহার্য। 2. আত্মবিশ্বাস। এটি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির মধ্যে একটি, কারণ এটি মূলত একটি ব্যক্তিগত প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞাটি খুব সাবধানে বিবেচনা করুন, তারপর এটি লিখে নিজের নাম সহ স্বাক্ষর করুন। প্রতিদিন অন্তত একবার এই প্রতিজ্ঞাটি পুনরাবৃত্তি করুন, যতক্ষণ না এটি আপনার মানসিক কাঠামোর অংশ হয়ে ওঠে। এর একটি কপি আপনার কাছে রাখুন প্রতিদিনের মনে করিয়ে দেওয়ার জন্য। এটি করার মাধ্যমে আপনি স্বপরামর্শের মাধ্যমে আত্মবিশ্বাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুণ তৈরি করবেন। মাস্টারমাইন্ড গ্রুপের বাইরে আপনার পদ্ধতি সম্পর্কে কে কি বলল তা নিয়ে চিন্তা করবেন না। আসলে এটি নিয়ে কারোর সাথে কথা না বলাই ভালো। শুধু মনে রাখবেন, সফল হওয়া আপনার কাজ, এবং এই প্রতিজ্ঞা যদি আয়ত্ত করা যায় এবং প্রয়োগ করা যায়, তাহলে এটি আপনাকে অনেক দূর নিয়ে যাবে। এই হলো সেই প্রতিজ্ঞা। আমি নিজেকে বিশ্বাস করি, আমি আমার সহকর্মীদের বিশ্বাস করি, আমি আমার নিয়োগকর্তাকে বিশ্বাস করি, আমি আমার বন্ধুদের বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে আমি যদি বিশ্বস্ত এবং সৎ সেবার মাধ্যমে তা অর্জন করার জন্য যথেষ্ট চেষ্টা করি, তবে গড আমাকে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছু দেবেন। আমি বিশ্বাস করি প্রার্থনায় এবং অন্যের প্রতি ধৈর্যশীল হতে, এবং যারা আমার মতো বিশ্বাস করে না তাদের প্রতি সহনশীল হতে ঐশ্বরিক নির্দেশনার জন্য প্রার্থনা না করে কখনো ঘুমাতে যাব না। আমি বিশ্বাস করি সাফল্য বৌদ্ধিক প্রচেষ্টার ফল এবং অন্ধ ভাগ্যের ওপর নির্ভর করে না। আমি বিশ্বাস করি জীবন থেকে আমি সেটাই পাবো যা আমি এতে দিই। তাই আমি অন্যের প্রতি এমনভাবে আচরণ করব যেমনটা আমি চাই যে তারা আমার প্রতি করুক। আমি অপবাদ বা গসিপ ছড়াবো না বা শুনবো না। আমি আমার কাজকে ছোট করব না, অন্যরা যাই করছে না কেন। আমি বেস্ট সার্ভিস দেব, কারণ আমি জীবনে সফল হওয়ার অঙ্গীকার করেছি, এবং আমি জানি যে প্রকৃত সাফল্য আন্তরিক এবং দক্ষ প্রচেষ্টার ফল। অবশেষে আমি তাদের ক্ষমা করব যারা আমাকে আঘাত করে, কারণ আমি বুঝতে পারি যে আমিও কখনো কখনো অন্যদের আঘাত করতে পারি এবং আমার তাদের ক্ষমা প্রয়োজন হবে। মনে রাখবেন, এই বিবৃতিটি লিখে রাখুন, এতে স্বাক্ষর করুন, প্রতিদিন এটি আবৃত্তি করুন এবং এমন জায়গায় রাখুন যেখানে এটি আপনি দেখতে পান। 3. সঞ্চয়ের অভ্যেস, দ্য হ্যাবিট অফ সেভিং। টাকা সঞ্চয় করা একটি অভ্যেসের ব্যাপার। এই কারণে আমরা অভ্যেসের নিয়ম নিয়ে সংক্ষেপে আলোচনা করব। অভ্যেসের নিয়ম পুনরাবৃত্তির মাধ্যমে আপনার ব্যক্তিত্বকে আকার দেয়। যে কোনো কাজ অভ্যেসে পরিণত হয় এবং মন কখনো কখনো আমাদের দৈনন্দিন অভ্যেস থেকে উদ্ভূত অনুপ্রেরণামূলক শক্তির সমষ্টি ছাড়া আর কিছুই মনে হতে পারে না। এখানে কিভাবে সঞ্চয়ের মূল্যবান অভ্যেস তৈরি করবেন? প্রথমত, আপনার সুনির্দিষ্ট প্রধান লক্ষ্যের মাধ্যমে আপনার মনে একটি সঠিক এবং বিস্তারিত বর্ণনা তৈরি করুন যে আপনি কি চান, যার মধ্যে আপনি কত টাকা আয় করতে চান তা উল্লেখ করুন। আপনার অবচেতন মন এই ছবিটিকে গ্রহণ করে এটিকে একটি ব্লুপ্রিন্ট হিসেবে ব্যবহার করে আপনার চিন্তাভাবনা ও কর্মকে ব্যবহারিক পরিকল্পনায় রূপান্তর করে। অভ্যেসের নিয়মের মাধ্যমে আপনি আপনার সুনির্দিষ্ট প্রধান লক্ষ্যের বস্তুটিকে আপনার মনে স্থির রাখেন যতক্ষণ না এটি সেখানে দৃঢ়ভাবে এবং স্থায়ীভাবে স্থাপিত হয়। এই অভ্যেস দারিদ্র্যের চেতনাকে ক্ষয় করবে এবং সমৃদ্ধির চেতনা তৈরি করবে। আপনি আসলে সমৃদ্ধি দাবি করতে শুরু করবেন, আপনি এটির প্রত্যাশা করতে শুরু করবেন, আপনি এটিটি গ্রহণ করার এবং বুদ্ধিমানের সাথে ব্যবহার করার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করবেন। এইভাবে সঞ্চয়ের অভ্যেসের পথ প্রশস্ত হবে। দ্বিতীয়ত,
এইভাবে আপনার উপার্জন ক্ষমতা বৃদ্ধি করে আপনি আপনার সুনির্দিষ্ট প্রধান লক্ষ্যের লিখিত বিবৃতিতে আপনার উপার্জনের একটি নির্দিষ্ট শতাংশ সঞ্চয় করার জন্য অভ্যেসের নিয়মের আরও ব্যবহার করেন। আপনার উপার্জন বাড়ার সাথে সাথে আপনার সঞ্চয়ও আনুপাতিক হারে বাড়ে এবং আপনি আর্থিক স্থিতিশীলতার পথে থাকবেন। উদ্যোগ এবং নেতৃত্ব। সফলতা অর্জনের জন্য নেতৃত্ব অপরিহার্য এবং উদ্যোগ হলো সেই ভিত্তি যার উপর নেতৃত্ব নির্ভর করে। উদ্যোগ হলো সেই অত্যন্ত বিরল গুণ যা একজন ব্যক্তিকে যা করা উচিত তা করতে উৎসাহিত করে, তাকে কিছু বলার প্রয়োজন ছাড়াই। নেতৃত্ব কেবল তাদের মধ্যেই দেখা যায় যারা উদ্যোগের অভ্যেস অর্জন করেছেন। নেতৃত্ব এমন কিছু যা আপনাকে নিজেকে আমন্ত্রণ জানাতে হবে, এটি কখনো আপনার উপর জোর করে চাপানো হবে না। যদি আপনি আপনার পরিচিত সমস্ত নেতাকে যত্ন সহকারে বিশ্লেষণ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে তারা কেবল উদ্যোগই গ্রহণ করেননি, বরং একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তাদের কাজ করেছেন। আপনি আরও দেখতে পাবেন যে তাদের আত্মবিশ্বাস ছিল। যার এই গুণগুলি নেই সে আসলে নেতা নয়। এখানে উদ্যোগ এবং নেতৃত্বের ব্যক্তি হওয়ার সঠিক পদ্ধতি। প্রথমত, আপনাকে সমস্ত কাজ ফেলে রাখা বন্ধ করতে হবে। এই অভ্যেস আত্মাকে নষ্ট করে। যতক্ষণ আপনি এটি ত্যাগ করেন, কিছুই সম্ভব নয়। দ্বিতীয়ত, আপনি আপনার চারপাশের মানুষকে একই কাজ করতে উৎসাহিত করে উদ্যোগকে সবচেয়ে ভালোভাবে বিকশিত করতে পারেন। যা শেখান তাই সবচেয়ে ভালো শেখেন। তৃতীয়ত, বুঝুন যে দুই ধরনের নেতৃত্ব আছে, একটি মারাত্মক, অন্যটি সহায়ক। মারাত্মক ব্র্যান্ডটি হলো সেই সব ছদ্ম নেতাদের যারা অন্যদের উপর তাদের ইচ্ছাকে চাপিয়ে দেয়। আমরা যে ধরনের নেতৃত্বের কথা বলছি তা আব্রাহাম লিঙ্কনের মধ্যে দেখা গিয়েছিল। তার নেতৃত্ব সত্য, ন্যায়বিচার এবং বোঝাপড়া নিয়ে এসেছিল। এই গুণগুলি তার নামকে বিশ্ব হৃদয়ে গেঁথে দিয়েছে। এগুলিকে অনুকরণ করুন। 5. কল্পনা। আপনার জীবনে কখনো একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকবে না, আপনার আত্মবিশ্বাস থাকবে না, আপনার উদ্যোগ এবং নেতৃত্ব থাকবে না, যতক্ষণ না আপনি প্রথমে আপনার কল্পনায় এই গুণগুলি তৈরি করেন এবং সেগুলোকে আপনার বলে মনে করেন। কল্পনা কতটা গুরুত্বপূর্ণ তা আপনি তখনই উপলব্ধি করতে পারবেন যখন আপনি উপলব্ধি করবেন যে এটিই বিশ্বের একমাত্র জিনিস যার উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। অন্যরা আপনাকে ঠকাতে বা বস্তুগত সম্পদ থেকে বঞ্চিত করতে পারে, কিন্তু কেউই আপনাকে কল্পনার নিয়ন্ত্রণ ও ব্যবহার থেকে বঞ্চিত করতে পারে না। আপনার কল্পনা আপনার স্বর্গীয় আয়না এবং আপনার সেই আয়নার সামনে দাঁড়ানোর এবং নিজেকে যেমনটি চান তেমনটি দেখার পূর্ণ অধিকার আছে। আপনার সেই আয়নায় আপনার মালিকানা থাকা বাড়ি, আপনি যে ব্যবসা পরিচালনা করতে চান এবং যে অবস্থানে আপনি অধিষ্ঠিত হতে চান তা দেখার অধিকার আছে। আপনার কল্পনা আপনার নিজস্ব, এটি ব্যবহার করুন। আপনি যত এটি ব্যবহার করবেন তত এটি দক্ষতার সাথে আপনাকে সাহায্য করবে। যখন আপনি স্পষ্টভাবে জানেন আপনি কী চান, তখন আপনার অর্জনের যুদ্ধ অর্ধেক জয় করা হয়ে যায়। আপনার সুনির্দিষ্ট প্রধান লক্ষ্য নির্বাচন করার জন্য কল্পনা এবং সিদ্ধান্ত উভয় প্রয়োজন। সিদ্ধান্তের শক্তিও ব্যবহারের সাথে বাড়ে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া, যা কল্পনাকে একটি সুনির্দিষ্ট প্রধান লক্ষ্য তৈরি করতে বাধ্য করে, আপনাকে অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আরও শক্তিশালী ক্ষমতা দেয়। কেউ কখনো মনের এই ঘটনাটি ব্যাখ্যা করেনি এবং সম্ভবত কেউ কখনো করবেও না, কিন্তু যদি আপনি এটি বিদ্যমান কিনা তা সন্দেহ করেন, তাহলে আপনাকে কেবল পরীক্ষা করতে হবে। বলবেন না যে এটি করা যায় না, বা আপনি হাজার হাজার মানুষের থেকে ভিন্ন যারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। যদি আপনি ভিন্ন হন, তবে তা কেবল এই কারণে যে তারা তাদের অর্জনের উদ্দেশ্যকে আপনার চেয়ে বেশি গভীরতা এবং তীব্রতা দিয়ে আকাঙ্ক্ষা করেছিল। বেশিরভাগ মানুষ আত্মনিয়ন্ত্রণের অভাবের কারণে যে শক্তি নষ্ট করে বা গসিপ করে ব্যয় করে, তা যদি নিয়ন্ত্রণ করা যায় এবং গঠনমূলকভাবে পরিচালিত করা যায়, তবে তাদের সুনির্দিষ্ট প্রধান লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট হবে, যদি তাদের এমন একটি লক্ষ্য থাকে। 8. প্রাপ্ত পারিশ্রমিকের চেয়ে বেশি কাজ করার অভ্যাস। এই দর্শনশাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলির মধ্যে এটি একটি। একজন ব্যক্তি সবচেয়ে বেশি দক্ষ হন এবং দ্রুত ও সহজে সফল হন যখন তিনি এমন কাজ করেন যা তিনি ভালোবাসেন, অথবা এমন কাজ করেন যা তিনি এমন কারোর জন্য করেন যাকে তিনি ভালোবাসেন। যখন ভালোবাসার উপাদান কোনো কাজে প্রবেশ করে, তখন কাজের গুণগত মান উন্নত হয় এবং পরিমাণ বাড়ে। যখন আপনি এমন কাজে নিযুক্ত থাকেন যা আপনি ভালোবাসেন, তখন যে কাজের জন্য আপনি পারিশ্রমিক পান তার চেয়ে বেশি এবং ভালো কাজ করা কোনো কঠিন কাজ মনে হয় না। এই কারণেই আপনার উচিত আপনার সবচেয়ে পছন্দের কাজটি খুঁজে বের করা। আপনি যে কাজের জন্য পারিশ্রমিক পান তার চেয়ে বেশি কাজ করার অনেক কারণ আছে, তবে দুটি প্রধান কারণ হলো, প্রথমত, এমন একজন ব্যক্তি হিসেবে সুনাম অর্জন করে
যে প্রাপ্ত পারিশ্রমিকের চেয়ে বেশি এবং ভালো কাজ করে, আপনি এমন প্রতিযোগীদের সাথে তুলনা করে উপকৃত হন, যারা কদাচিৎ এমন প্রতিশ্রুতি দেখায়। দ্বিতীয়ত, ধরুন আপনি একটি শক্তিশালী ডান হাত তৈরি করতে চান। আপনি কেবল এটিকে সবচেয়ে কঠোরভাবে ব্যবহার করে একটি হাত তৈরি করতে পারেন। প্রতিরোধ থেকে শক্তি আসে। প্রাপ্ত পারিশ্রমিকের চেয়ে বেশি এবং ভালো পরিষেবা প্রদানের মাধ্যমে আপনি কেবল আপনার দক্ষতা এবং ক্ষমতা বিকাশ করেন না, বরং সংখ্যাগরিষ্ঠ যারা এমন পরিষেবা দেয় না তাদের চেয়ে বেশি পারিশ্রমিকও দাবি করতে পারেন, এটিও খেয়াল রাখবেন। এই পরীক্ষাটি করে দেখুন। আগামী 6 মাসের জন্য অন্তত একজন ব্যক্তিকে দরকারি পরিষেবা প্রদানের অঙ্গীকার করুন, যার জন্য আপনি কোনো আর্থিক পারিশ্রমিক আশা করেন না বা গ্রহণও করেন না। এই পরীক্ষাটি এই বিশ্বাস নিয়ে শুরু করুন যে এটি আপনাকে সফলতার সবচেয়ে শক্তিশালী নীতিগুলির মধ্যে একটি প্রমাণ করবে, যে আপনি অন্যদের সফল হতে সাহায্য করে সবচেয়ে ভালোভাবে এবং দ্রুত সফল হন। 9. আকর্ষণীয় ব্যক্তিত্ব। আপনার ব্যক্তিত্ব হলো আপনার বৈশিষ্ট্য এবং চেহারার সমষ্টি। আপনার পরিধান করা পোশাক, আপনার মুখের রেখা, আপনার শরীরের জীবনী শক্তি, আপনার হ্যান্ডশেক, আপনার কণ্ঠস্বর, আপনার চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা দ্বারা বিকশিত আপনার চরিত্র, সবই আপনার ব্যক্তিত্বের অংশ। আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় কিনা তা ভিন্ন ব্যাপার। আপনার ব্যক্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আপনার চরিত্র, এবং তাই এটি এমন অংশ যেটা দৃশ্যমান নয়। আপনার পোশাকের ধরন এবং তাদের উপযুক্ততাও আপনার ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ তৈরি করে, কারণ এটি সত্য যে মানুষ আপনার বাহ্যিক চেহারা থেকে প্রথম ধারণা পায়। আপনার ব্যক্তিত্ব প্রকাশের একটি উপায় আছে যা সবসময় আকর্ষণ করবে। অন্যের প্রতি আন্তরিক আগ্রহ দেখানো। মানুষকে যথেষ্ট নিবিড়ভাবে অধ্যয়ন করুন যাতে তাদের বা তাদের কাজ সম্পর্কে এমন কিছু খুঁজে পান যা আপনি সত্যিই প্রশংসা করেন। তাদের সাথে এটি নিয়ে কথা বলুন, এতে সত্যিকারের আগ্রহ দেখান। কেবল এই উপায়েই আপনি এমন একটি ব্যক্তিত্ব তৈরি করতে পারবেন যা অপ্রতিরোধ্যভাবে আকর্ষণীয় হবে। সস্তা তুষামত বিপরীত প্রভাব ফেলে। এটি আকর্ষণ করার পরিবর্তে দূরে ঠেলে দেয়। এটি এতটাই অগভীর যে এমনকি অজ্ঞ মানুষেরাও সহজে এটি ধরতে পারে। যেমনটি উল্লেখ করা হয়েছে, চরিত্র ব্যক্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। আপনি কিভাবে চরিত্র তৈরি করবেন শিখুন। এই পদক্ষেপগুলি অনুসরণ করুন। প্রথমত, এমন ব্যক্তিদের চিহ্নিত করুন যাদের চরিত্রে আপনি অনুকরণ করতে চান এমন গুণাবলী আছে, এবং স্বপরামর্শ দ্বারা এই গুণাবলীগুলি বিকাশ করুন। দ্বিতীয়ত, আপনার মনের প্রধান চিন্তা আপনার ইচ্ছাকৃতভাবে তৈরি করা ব্যক্তির একটি ছবি হোক। তৃতীয়ত, প্রতিদিন অন্তত একজন ব্যক্তিকে এবং সম্ভব হলে আরও বেশি খুঁজে বের করুন যার মধ্যে আপনি কিছু ভালো গুণাবলী দেখতে পান এবং তার প্রশংসা করুন। তবে মনে রাখবেন, এই প্রশংসা অবশ্যই প্রকৃত হতে হবে, ভণ্ডামি নয়। আমি অন্যের ভালো গুণাবলীর প্রকাশ্যে এবং উৎসাহের সাথে প্রশংসা করার সুবিধার উপর জোর দিতে পারি না, কারণ এই অভ্যাসটি শীঘ্রই আপনাকে আত্মসম্মানের অনুভূতি এবং অন্যের কাছ থেকে কৃতজ্ঞতার প্রকাশ দিয়ে পুরস্কৃত করবে, যা আপনার পুরো ব্যক্তিত্বকে পরিবর্তন করে দেবে। 10. সঠিক চিন্তা বা অ্যাকুরেট থট। সঠিক চিন্তা ছাড়া আপনি সফল হতে পারবেন না। সঠিক চিন্তার 2টি মৌলিক বিষয় আছে। প্রথমত, আপনাকে কেবল তথ্য থেকে সত্যকে আলাদা করতে হবে। অনেক তথ্যই তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয় না। দ্বিতীয়ত, আপনাকে তথ্যকে 2টি শ্রেণীতে বিভক্ত করতে হবে: গুরুত্বপূর্ণ এবং আনইম্পর্ট্যান্ট। আপনার সুনির্দিষ্ট প্রধান লক্ষ্য অর্জনে সহায়তা করে এমন সমস্ত তথ্য যা অন্যের অধিকার লঙ্ঘন করে না তা গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক, যা আপনি ব্যবহার করতে পারবেন না তা বিপরীত। যদি আপনি আপনার মনোযোগ শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যের ওপর কেন্দ্রীভূত করেন যা আপনার লক্ষ্য অর্জনে অবদান রাখে, তাহলে আপনি একটি বিশেষ স্বচ্ছতা অর্জন করবেন। আপনাকে অবশ্যই গসিপ ছড়ানো এবং শোনার অমার্জিত এবং আত্মবিধ্বংসী অভ্যেস এড়িয়ে চলতে হবে। যদি আপনি নিজেকে সব ধরনের তথ্য, বিশেষ করে গুজব এবং গসিপ দ্বারা প্রভাবিত হতে দেন, তাহলে আপনি কখনোই সঠিক চিন্তাবিদ হতে পারবেন না এবং আপনার সুনির্দিষ্ট প্রধান লক্ষ্য অর্জন করতে পারবেন না। এখন আমরা এক বিশেষ ধরনের চিন্তা নিয়ে আলোচনা করব, যা তথ্য সংগ্রহ এবং সংগঠিত করার চেয়েও অনেক বেশি কিছু। অনেক দিক থেকে এই ধরনের চিন্তাই এই কোর্সের মূল চাবিকাঠি। আমরা এটিকে সৃজনশীল চিন্তা বলবো। কিছু ব্যতিক্রম ছাড়া মানুষ এখনও সৃজনশীল চিন্তাকে অসীম বুদ্ধিমত্তার শক্তির সাথে সংযোগকারী লিঙ্ক হিসাবে স্বীকৃতি দেয়নি। এটি কিভাবে ঘটে তা বোঝার জন্য আমরা স্বপরামর্শের বিষয়ে ফিরে আসি। আপনার পরিবেশ বা অন্যের বিবৃতি এবং কর্ম থেকে উদ্ভূত ইন্দ্রিয়গ্রাহ্য ধারণাগুলি কেবল সাধারণ পরামর্শ,
কিন্তু যে ইন্দ্রিয়গ্রাহ্য ধারণাগুলি আপনি আপনার নিজের মনে স্থাপন করেন, যা আপনি ইচ্ছাকৃতভাবে এবং আত্মবিশ্বাসের সাথে মনে রাখেন, প্রতিটি সুযোগে সেগুলির কথা ভাবেন এবং মানসিকভাবে সেগুলির ছবি দেখেন এবং অনুভব করেন, সেগুলি স্ব-পরামর্শ বা স্ব-উদ্ভাবনের ফসল। স্ব-উদ্ভাবন হল টেলিগ্রাফ লাইন, যার মাধ্যমে আপনি আপনার অবচেতন মনে সেই লক্ষ্যটি নথিভুক্ত করেন যা আপনি বাস্তব রূপে তৈরি করতে চান। অবচেতন মন হল সচেতন চিন্তাভাবনার মন এবং অসীম বুদ্ধিমত্তার মধ্যবর্তীকারী। আপনি অসীম বুদ্ধিমত্তার সাহায্য কেবল অবচেতন মনের মাধ্যমে গ্রহণ করতে পারেন, এটিকে আপনি কি চান তার সম্পর্কে স্পষ্ট নির্দেশাবলী দিয়ে। তাই একটি সুনির্দিষ্ট প্রধান লক্ষ্যের সমালোচনামূলক প্রয়োজন। অবচেতন মন আপনার স্ব-উদ্ভাবনের মাধ্যমে পাঠানো পরামর্শগুলি রেকর্ড করে এবং প্রাকৃতিক উপায়ে এই পরামর্শগুলিকে তাদের প্রাকৃতিক শারীরিক রূপে রূপান্তরিত করতে অসীম বুদ্ধিমত্তার সাহায্য গ্রহণ করে, যা কোনোভাবেই অস্বাভাবিক নয়। প্রথমত, আপনাকে রেকর্ড করার জন্য ছবিটি নির্বাচন করতে হবে, আপনার সুনির্দিষ্ট প্রধান লক্ষ্য। তারপর আপনি আপনার সচেতন মনকে এই উদ্দেশ্যের উপর এতটাই তীব্রভাবে স্থির করুন যে এটি স্ব-উদ্ভাবনের মাধ্যমে অবচেতন মনের সাথে যোগাযোগ করে এবং সেই ছবিটি নথিভুক্ত করে। এরপর আপনি সেই ছবির শারীরিক বাস্তবায়নের প্রকাশগুলির জন্য অপেক্ষা করুন এবং তাদের প্রত্যাশা করুন। মনে রাখবেন যে আপনি বসে অপেক্ষা করবেন না বা এই প্রত্যাশা নিয়ে ঘুমিয়ে পড়বেন না যে অসীম বুদ্ধিমত্তা আপনার ইচ্ছা মঞ্জুর করেছে। না, আপনি আপনার দৈনন্দিন কাজ চালিয়ে যান পূর্ণ বিশ্বাস এবং আত্মবিশ্বাসের সাথে যে আপনার সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য প্রাকৃতিক উপায় এবং মাধ্যমগুলি সঠিক সময়ে এবং উপযুক্তভাবে আপনার কাছে উন্মুক্ত হবে। অসীম বুদ্ধিমত্তা আপনার জন্য একটি বাড়ি তৈরি করে এটিকে প্রস্তুত অবস্থায় বিতরণ করবেন না, তবে অসীম বুদ্ধিমত্তা পথ উন্মুক্ত করবে এবং প্রয়োজনীয় উপায়গুলি সরবরাহ করবে, যার মধ্যে অন্তর্দৃষ্টি, সজ্ঞান এবং ধারণা অন্তর্ভুক্ত থাকবে, যা আপনাকে আপনার নিজের বাড়ি তৈরি করতে দেবে। আপনার সুনির্দিষ্ট প্রধান লক্ষ্যের জন্য অলৌকিক ঘটনার উপর নির্ভর করবেন না, বরং প্রাকৃতিক চ্যানেল এবং আইনের মাধ্যমে এর অর্জনে আপনাকে গাইড করার জন্য অসীম বুদ্ধিমত্তা শক্তির উপর নির্ভর করুন। 12. অভ্যেস বা হ্যাবিট স্টেটমেন্ট। কোনো একটি লক্ষ্যে নিরাপদে এবং সঠিকভাবে অগ্রসর হতে হলে আপনাকে সেদিকে মনোযোগ দিতে হবে। একটি নির্দিষ্ট আকাঙ্ক্ষায় মনোযোগ দেবার দুটি গুরুত্বপূর্ণ নিয়ম আছে। একটা হলো স্ব-পরামর্শের নিয়ম, যেটা আমরা ইতিমধ্যেই পর্যালোচনা করেছি। অন্যটি হলো অভ্যেসের নিয়ম, যেটা আমরা এখন আরও বিস্তারিতভাবে আলোচনা করব। অভ্যেস পরিবেশ এবং পুনরাবৃত্তি থেকে জন্মায়, একই কাজ বারবার করা এবং একই কথা বারবার ভাবা। মন পরিবেশ থেকে যে উপাদান থেকে চিন্তা তৈরি হয় তা টেনে নেয় এবং অভ্যেস এই চিন্তাকে একটি স্থায়ী জিনিসে রূপ দেয়। ব্যতিক্রম সেই সব বিরল সময় যখন মন পরিবেশের ঊর্ধ্বে ওঠে। সফলতা অর্জন করতে হলে আপনাকে এমন অভ্যেস গড়ে তুলতে হবে যা আপনার সুনির্দিষ্ট প্রধান লক্ষ্যের দিকে গঠনমূলক চিন্তাভাবনা এবং কর্মের দিকে পরিচালিত করে। আপনার প্রয়োজনীয় অভ্যেসগুলি অর্জনের জন্য এই পদ্ধতি অনুসরণ করুন। প্রথমত, একটি নতুন অভ্যেস গঠনের শুরুতে আপনার প্রকাশী শক্তি এবং উৎসাহ দিন। আপনি যা ভাবছেন তা অনুভব করুন। মনে রাখবেন যে আপনি একটি নতুন মানসিক পথ তৈরির প্রথম পদক্ষেপ নিচ্ছেন। প্রথমে এটি পরে যতটা সহজ হবে তার থেকে অনেক কঠিন হবে। পথটিকে যতটা সম্ভব পরিষ্কার এবং গভীর করুন, যাতে পরের বার আপনি এটি ফলো করতে চাইলে সহজেই দেখতে পান। আপনি এই পদ্ধতিতে নতুন অভ্যাস গঠনের যোগদানমূলকভাবে অভ্যেস করতে পারেন যা পরিবর্তিত করতে চান। আপনার মনোযোগ আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপর একাগ্র করুন এবং পরের বার যখন একই পরিস্থিতি তৈরি হবে তখন সেটিকে ভিন্নভাবে ব্যবহার করতে নিজেকে প্রস্তুত করুন। ক্রমে ক্রমে আপনি এই পথের গভীরতা বৃদ্ধি করবেন এবং সহজেই এই পথটিকে প্রশস্ত করতে পারবেন, যাতে আপনার প্রত্যাশিত ফলাফল অর্জন করার কাছাকাছি চলে আসতে পারেন। সহজ পদ্ধতিটি হল, ধরুন আপনি মনে মনে চান যে আগামীকাল একটি নির্দিষ্ট কাজ করতে। এটি আপনার মনোযোগের উচ্চ মাত্রায় অর্জন করবেন যদি আপনি ভিন্নভাবে করতে চান সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে কালকের জন্য অপেক্ষা করেন। আপনি এই বিশেষ পদ্ধতির মাধ্যমে একটি নতুন অভ্যেস গঠন করতে পারবেন সেই স্বার্থ অনুযায়ী যা পরিবর্তিত করতে চান। আপনি আপনার মনোযোগ আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপর একাগ্র করুন এবং পরের বার যখন একই পরিস্থিতি তৈরি হবে তখন সেটিকে ভিন্নভাবে ব্যবহার করতে নিজেকে প্রস্তুত করুন। ক্রমে ক্রমে আপনি এই পথের গভীরতা বৃদ্ধি করবেন এবং সহজেই এই পথটিকে প্রশস্ত করতে পারবেন, যাতে আপনার প্রত্যাশিত ফলাফল অর্জন করার কাছাকাছি চলে আসতে পারেন। দ্বিতীয়ত, আপনি যে নতুন পথ তৈরি করছেন সেদিকে আপনার মনোযোগ দৃঢ়ভাবে কেন্দ্রীভূত রাখুন এবং আপনার মনকে পুরাতন পথগুলি থেকে দূরে রাখুন।
তৃতীয়ত, আপনার সদ্য তৈরি পথগুলিতে যতবার সম্ভব যাতায়াত করুন, এমন সুযোগ তৈরি করুন। আপনি যত বেশি এই নতুন পথগুলি অতিক্রম করবেন, তত দ্রুত সেগুলি পরিচিত এবং সহজে যাতায়াতযোগ্য হয়ে উঠবে। চতুর্থত, অতীতে আপনি যে পুরাতন সহজ পথগুলি ব্যবহার করেছেন, সেগুলিতে ফিরে যাওয়ার প্রলোভন প্রতিরোধ করুন। যতবার আপনি একটি প্রলোভন প্রতিরোধ করবেন, ততবার আপনি শক্তিশালী হবেন। পঞ্চমত, নিশ্চিত হন যে আপনি আপনার সুনির্দিষ্ট প্রধান লক্ষ্য হিসেবে সঠিক পথটি খুঁজে পেয়েছেন এবং তারপর ভয় বা সন্দেহ ছাড়াই সেদিকে এগিয়ে যান। 12তম পথ, সহযোগিতা। সফলতা এককভাবে অর্জিত করা যায় না, এর জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এমনকি মরুভূমির একজন সন্ন্যাসীও তার অস্তিত্বের জন্য নিজের বাইরের শক্তির ওপর নির্ভরশীল। তিনি যত বেশি সভ্যতার অংশ হবেন, তত বেশি তিনি সম্মিলিত প্রচেষ্টার উপর নির্ভরশীল হবেন। যদি আপনার দর্শন প্রতিযোগিতা না হয়ে সহযোগিতার উপর ভিত্তি করে, তাহলে আপনি কেবল কম পরিশ্রমে জীবনের প্রয়োজনীয় জিনিস এবং বিলাসিতা অর্জন করবেন না, বরং সুখের একটি অতিরিক্ত পুরস্কারও উপভোগ করবেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্জিত সম্পদ তাদের মালিকদের হৃদয়ে কোনো ক্ষত সৃষ্টি করে না। সাধারণ সম্মিলিত প্রচেষ্টা শক্তি উৎপাদন করে, কিন্তু সম্পূর্ণ উদ্দেশ্যের সমন্বয়ের উপর ভিত্তি করে সম্মিলিত প্রচেষ্টা অতিমানবীয় শক্তি তৈরি করে। একটি গড় সক্ষমতার ব্যক্তিকে যদি যথেষ্ট দৃশ্যমান এবং আবেগ প্রত্যাশিত উদ্দেশ্য দেওয়া হয়, তবে সে অতিমানবীয় ক্ষমতা তৈরি করবে। মানুষ অর্থের জন্য যতটা কাজ করে, তার চেয়ে একটি আদর্শের জন্য বেশি কাজ করে। গ্রুপ সহযোগিতা বিকাশের জন্য একটি উদ্দেশ্য খুঁজলে এটি মনে রাখবেন। মানুষ সাধারণত 3টি প্রধান প্রেরণামূলক শক্তির প্রতি সাড়া দেয়। 1. আত্মরক্ষার উদ্দেশ্য, 2. যৌন সংঘর্ষের উদ্দেশ্য, 3. আর্থিক এবং সামাজিক ক্ষমতার উদ্দেশ্য। আপনি যেই হন না কেন বা আপনার সুনির্দিষ্ট প্রধান লক্ষ্য যাই হোক না কেন, যদি আপনি অন্যের ওপর নির্ভরশীল হন, যেমন আমাদের বেশিরভাগই, তাহলে আপনাকে তাদের সামনে যথেষ্ট শক্তিশালী একটি উদ্দেশ্য উপস্থাপন করতে হবে, যা তাদের সম্পূর্ণ সহযোগিতা নিশ্চিত করবে। সভ্যতার অগ্রগতিকে বাধা দেয় এমন যে কোনো কিছু প্রতিটি ব্যক্তির জন্য একটি বাধা। আমি একবার নিজের মধ্যে অসহনশীলতার মুখোমুখি হয়েছিলাম এবং আমি শপথ করেছিলাম যে আমি যা আগে সত্য বলে মনে করতাম তার অনেক কিছুই ভুলে যাব। আমি আবিষ্কার করলাম যে আমি ধর্ম, রাজনীতি, অর্থনীতি এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি কেবল আমার পরিবারের বিশ্বাস থেকে গ্রহণ করেছি। আমার বেশিরভাগ দৃষ্টিভঙ্গি এমনকি একটি যুক্তিসঙ্গত অনুমান দ্বারাও সমর্থিত ছিল না। প্রকৃত তথ্য তো দূরের কথা। কল্পনা করুন, হঠাৎ করে আবিষ্কার করলেন যে আপনার বেশিরভাগ দর্শন পক্ষপাতিত্ব এবং কুসংস্কারের উপর নির্মিত হয়েছিল। আমি আপনাকে অনুরোধ করব, আপনি কিভাবে এবং কোথা থেকে আপনার জীবন দর্শন অর্জন করেছেন তা শিখুন, যাতে আপনার কুসংস্কার এবং পক্ষপাতিত্বগুলিকে তাদের মূল উৎসে খুঁজে বের করতে পারেন এবং আমার মতো করে আবিষ্কার করতে পারেন যে আপনি 15 বছর বয়সের আগে প্রাপ্ত প্রশিক্ষণের ফল কতটা। 15 সোনালী নিয়ম, দ্য গোল্ডেন রুল। 25 বছরেরও বেশি সময় ধরে আমি পর্যবেক্ষণ করে আসছি যে ক্ষমতায় থাকা ব্যক্তিরা কিভাবে আচরণ করে, এবং আমি দেখেছি যে ব্যক্তি ধাপে ধাপে প্রক্রিয়া ছাড়া অন্য কোনো উপায়ে ক্ষমতা অর্জন করে, সে সর্বদা নিজেকে এবং যাদের সে প্রভাবিত করে তাদের ধ্বংস করার ঝুঁকিতে থাকে। 4000 বছরেরও বেশি সময় ধরে মানবতা সোনালী নিয়মকে ভালো আচরণের ভিত্তি হিসেবে প্রচার করেছে, কিন্তু বিশ্ব এই সার্বজনীন নির্দেশের মর্ম সম্পূর্ণভাবে না বুঝে এর আক্ষরিক অর্থ গ্রহণ করেছে। আমরা সোনালী নিয়মকে কেবল একটি শব্দনীতি হিসেবেই স্বীকৃতি দিই, কিন্তু আমরা এর অন্তর্নিহিত নিয়মটি বুঝতে ব্যর্থ হয়েছি। সোনালী নিয়ম মানে অন্যের প্রতি এমনভাবে আচরণ করা যেমনটা আপনি চান যে তারা আপনার প্রতি করুক। কিন্তু কেন? অন্যের প্রতি এই সদায় বিবেচনার আসল কারণ কি? কারণ হলো এটি একটি চিরন্তন নিয়ম। এই হল নেপোলিয়ন হিলের দ্য ল অফ সাকসেস বইটির একটি সারসংক্ষেপ। এই 15টি নীতি আপনার জীবনে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারবেন। মনে রাখবেন, সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়, এটি সুনির্দিষ্ট পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং সঠিক মানসিকতার ফল। এই অডিও বুকটি আপনার জীবনে সাফল্যের বীজ বুনবে এবং আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এই নীতিগুলি বারবার শুনুন, আত্মস্থ করুন এবং প্রতিদিনের জীবনে প্রয়োগ করুন। আপনার ভেতরের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তুলুন এবং নিজেকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যান। আপনার স্বপ্ন পূরণের জন্য শুভকামনা।